আমরা প্রবেশ করছি কামারপুকুরের রামকৃষ্ণ মঠ। কামারপুকুরে এটা আমাদের প্রথম দর্শন। কামারপুকুর হলো হুগলি জেলার অন্তর্গত আরামবাগ মহকুমার অধীনে। এই কামারপুকুর শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের পৈতৃক ভিটে এবং ঠাকুরের জন্মস্থানও বটে। 1836 সাল থেকে 17 বছর পর্যন্ত ঠাকুর এখানে ছিলেন। তারপর তিনি কলকাতায় দক্ষিণেশ্বরে চলে গেলেন। আর 1886 সালে ঠাকুর আরও একবার কামারপুকুরে আসেন এবং সম্ভবত সেটাই কামারপুকুরে শেষবারের মতো ঠাকুরের পদার্পণ। দেখতে থাকুন কামারপুকুরের ভিডিও, কামারপুকুর রামকৃষ্ণ মঠের ভিডিও। এখানে আরও অনেক দর্শনীয় স্থান আছে, আমি একে একে সমস্ত আপনাদেরকে দেখাবো। এখানে খুব সুন্দর একটা ফুলের বাগান। ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। আমি যখন ভিডিও দেখাচ্ছিলাম আপনাদের, সেক্ষেত্রে সিকিউরিটি আমাকে বারণ করলেন, যেহেতু ওদের সিস্টেমে আছে যে ভিডিওগ্রাফি করা যাবে না। স্বাভাবিকভাবেই আমি ভিডিওগ্রাফি তো করতে পারবো না, তবে বাইরে থেকে দেখাই। এই হলো ঠাকুরের জন্মস্থান, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের জন্মস্থান। এখানে উনি জন্মেছিলেন। ঢেকিশালার মধ্যে জন্ম হয়েছিল, সেখানে 1951 সালে নতুন মন্দির তৈরি করা হয়, এটাই ইনফরমেশান। আর ফুলের বাগান তো আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি। মুহূর্তে আমরা দুটো টোটো রিজার্ভ করে নিয়েছি এবং টোটো চালক দাদা ভাইরা আমাদের মোট 10 জনকে নিয়ে 13খানা স্পটকে ভিজিট করিয়ে দেবেন। তো হ্যাঁ, পাশাপাশি গাইডও করে দেবেন। সেক্ষেত্রে রেটটা বলে দিই, এক একজনের 20 টাকা করে পড়ছে, লোকাল সাইট সিন। আর দাদা আপনার নামটা একটু বলবেন, আমার ভিউয়ার্সদের বলে দেবো। বুদ্ধদেব দাস। আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন। 9775 772 549। আপনারা নিশ্চয়ই শুনেছেন, আমি স্ক্রিনে দিয়ে দেবো নাম্বার। তো কামারপুকুরে আসলে এই বুদ্ধদেব দাদা ভাইয়ের সাথে কথা বলে নেবেন এবং তিনি অত্যন্ত যত্ন সহকারে আপনাদের সমস্ত স্পট এখানে গাইড করবেন, ঘুরিয়ে দেখিয়ে দেবেন টোটোতে করে। চলুন আমরা তাহলে প্রথমে দেখে নিই আমাদের প্রথম স্পট। এবং উনি শুরু করছেন। এখন দাঁড়িয়ে আছি পাইন বাড়িতে। আর এই পাইন বাড়িতে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব শিবরাত্রির সময় যাত্রা শুনতে এসেছিলেন এখানে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ খুব যাত্রা ভালোবাসতেন, তো উনি যেখানেই যাত্রা হতো যেতেন। এখান থেকে শিওরও চলে গেছে যাত্রা শুনতে। তো ঘরের কাছে যাত্রা হচ্ছে পাইন বাড়িতে, এখানে যাত্রা শুনতে এসছে। এবারে যেই ছেলেটা যাত্রায় অভিনয় করবে সে অসুস্থ হয়ে যায়। তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণকে এই বাড়ির মহিলা এবং গ্রামের মহিলারা বলে, বোধাই তুই তো নাচে গানে ভালো আর অভিনয় খুব ভালো, তাহলে তুই শিব সাজ। তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ এক কথাতেই রাজি হয়ে গেল। তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ এখানে শিব সেজে যাত্রা করেছিল। আর এই যেই জায়গাটায় বসে আছে সবাই, এই জায়গাটা হচ্ছে সেই স্মৃতি নাট্যমঞ্চ। এখন যেমন দেখছেন বাঁধানো আছে, তখন দেখা যাবে তিরপল বিছিয়ে কি চট বিছিয়ে করেছিল। আর এখানেই হয়েছিল ঠাকুরের তৃতীয়বার ভাব সমাধি। আর পাশেই আছে সীতানাথ পাইনের বিষ্ণু মন্দির, ওটা ভেঙে গেছে। আর ওই যে মাটির বাড়ির দরজাটা দেখছেন, এই দরজা দিয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণ প্রবেশ করতেন এনাদের বাড়িতে। এখানে প্রতিদিন ঠাকুরের যাতায়াত ছিল। ঠাকুরকে খুব ভালোবাসতেন সীতানাথ পাইন, ওনার বংশধররা এখন বাস করে। ওই দরজা ওরা রেখে দিয়েছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ওইদিকে যাতায়াত করতেন বলে। আর এখানে শিবরাত্রির সময় এখনও টুকটাক অনুষ্ঠান হয়ে থাকে শিবরাত্রির দিনে। আগামী শুক্রবার শিবরাত্রি। চলুন আপনাদেরকে তাহলে সীতানাথ পাইনের বাড়িটা দেখাই। এই হলো সীতানাথ পাইনের বাড়ি, যেখানে এখনো তার বংশধরেরা বসবাস করছেন। এখানে মোট 56টা খুঁটি আছে, বুঝলেন। আর ওপরে যে কাঠামোটা দেখছেন, এতে আজ থেকে 250 বছর আগেকার কাঠামো। এই 56টা খুঁটির মধ্যে দাঁড়িয়ে আছে ঠাকুরের পাঠশালা। ঠাকুর শ্রী রামকৃষ্ণের যখন 5 বছর বয়স, তখন ঠাকুরের মা চন্দ্রমণি দেবী ঠাকুর শ্রী রামকৃষ্ণকে স্নান টান করিয়ে এই পাঠশালায় পড়তে পাঠান। তো ঠাকুর পড়তে এসেছেন, ঠাকুরকে প্রথম দিন যোগ দেওয়া হয়েছে। ঠাকুর যোগ করেছেন, যোগ খুব ভালোবাসত। এবারে দ্বিতীয় দিন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পড়তে এসেছে, ঠাকুরকে বিয়োগ দেওয়া হয়েছে। ঠাকুরের মাথা গরম হয়ে গেছে,
বলছে আমি তো যোগ করতে এসেছি, আমি তো বিয়োগ করতে আসিনি। যোগ মানে ভক্তের সঙ্গে যোগাযোগ, বিয়োগ মানে বিচ্ছেদ। আমি বিয়োগ করব না। বলে ওই একটা দিনই পড়াশোনা করেছিল, বলে দ্বিতীয় দিন এখান থেকে বইপত্র গুটি নিয়ে চলে গেলেন বিষ্ণু মন্দির, ওখানে যে মা কালীর ধ্যান, নারায়ণ শিলাকে পুজো করতেন। অমৃত কথা। সব থেকে বড় কথা দেখুন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ একদিন পড়াশোনা করে যে কোনো কাগজ কি দরখাস্ত একটা সই করেছিলেন। এটা হচ্ছে ঠাকুরের নিজের হাতের লেখা, শ্রী গোদাধর চট্টোপাধ্যায়, গ্রাম কামারপুকুর। হাতের লেখাটা দেখুন, এটা বেলুড় মঠ থেকে কালেকশন করে লাহাবাবুরা এনেছে। আর এই যে ছোট শিব মন্দিরটা দেখছেন, এই শিব মন্দির প্রতিষ্ঠিত করেছিল এখানকার জমিদার ধর্মদাস লাহার মেয়ে প্রসন্নময়ী দেবী। বইয়েতে পড়েছেন ঠাকুরের যখন বিয়ে হয়েছিল লাহাবাবুদের কাছ থেকে গয়না ধার করে বিয়ে হয়েছিল, তো উনি ওই নিজে হাতে ওই মন্দিরটা প্রতিষ্ঠিত করে গেছেন। ওই যে পার্বতীনাথ শিব। এইদিকে আপনার দুর্গা মন্দিরটা আছে। আর এই মন্দিরটা দাদা ভাই? এইটা রাস মন্দির, এখানে লাহাবাবুদের রাস উৎসব হয় তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। সমস্ত এইটা নতুন করে করা হয়েছে, এগুলো তখনকার দিনে। ওটা তখনকার দিনে ছিল। আমরা যেটা দাঁড়িয়ে আছে এগুলো সব পুরোনো দিনে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই পাঠশালাতেই ঠাকুর পড়াশোনা করেছিল, এই কাঠামো ফাঠামো সব তখনকার। হ্যাঁ, এখানটা উঠে আসুন দুর্গা মন্দিরে। এই দুর্গা মন্দির প্রতিষ্ঠিত করেছিল এখানকার জমিদার ধর্মদাস লাহা। এই দুর্গা মন্দিরের ইতিহাস হচ্ছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এখানে খেলা করছেন। তো কোনো এক সময় ঠাকুর তৈরি হচ্ছে, তো ঠাকুর পুরো রেডি। এবারে যেই মিস্ত্রি ঠাকুরের চোখ আঁকবে সে অসুস্থ হয়ে যায়। তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ, যে ছেলেগুলো বাচ্চাগুলো খেলছে ওনাদের মতন ঠাকুরও ঠিক রামকৃষ্ণ এখানে খেলা করছে। তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ এসে বললো আমি চোখ এঁকে দেবো। তো এই দুর্গা প্রতিমার ঠাকুর শ্রী রামকৃষ্ণ স্বইচ্ছায় চক্ষুদান করেছিলেন। সেই জন্যে এই কাঠামোটা ফেলা হয় না, এটা বিসর্জন করে তুলে আনা হয়। পরের বছর ওটাই বাগিয়ে রাখা হয়, ঠাকুর করা হয়। এই যে সেই কাঠামোতেই ঠাকুর হয়ে আসছে প্রতি বছর। আর এই ঠাকুর যাত্রা ভালোবাসতেন বলে এখানকার জমিদার ধর্মদাস 10 দিন যাত্রা করাতেন, মহালয়ার দিন থেকে একবারে সপ্তমী পর্যন্ত। এখনও ওনার বংশধরেরা 10 দিন যাত্রা করে। এখানে যাত্রা তার খুঁজতে হয় না, অটোমেটিক তারা এখানে এসে যোগাযোগ করে এখানে সূচনা করলে নাকি তাদের ব্যবসা ভালো হয়, এটাই তারা বলে। তারা কোনো টাকা পয়সা নেয় না। এবারে দেখা গেল 10 দিনে 20-22টা দল আসা গেল, কাউকে ফেরানো হয় না, সবাইকে শর্ট টাইম করে দেওয়া হয়, 1 ঘন্টা 2 ঘন্টা করে সারা দিন যাত্রা হবে। মানে দিনের বেলা হলেও যাত্রা শুনতে পাবেন, মহালয়ের পর দিন থেকে এই মাঠটাতে যাত্রা হয়। এখানকার ধর্মদাস লাহা জমিদার, ইনি ঠাকুরের বাবাকে আশ্রয় দিয়েছিলেন যখন দেরেগাম থেকে ঠাকুর চলে এসেছিল। ভিডিওটা চালু রাখুন, এখানে অনেক কিছু দেখার আছে। এই মন্দিরটা দেখুন, এই মন্দিরটা হচ্ছে 3 তলা, ওপরে 1 তলা, মাঝে 1 তলা, নিচে আন্ডারগ্রাউন্ড আছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পাঠশালাতে না যেয়ে এই মন্দিরটাতেই লুকিয়ে থাকতেন। আর এই নারায়ণ শিলাকে পুজো করতেন। নারায়ণ শিলা এখন শয়নে গেছে, উপরটা উঠুন, আন্ডারগ্রাউন্ডের দরজাটা দেখতে পাবেন। এদিকে আসুন। এই যে বাঁ দিকে দেখুন নিচে যাওয়ার ঘর লেগেছে লাল কালি, এইটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডের দরজা। আবার এইদিকে তাকান, দেখুন উপরে যাওয়ার ঘর লেখা আছে। তো ডান দিক বাঁ দিক, আর মধ্যখানে নারায়ণ শিলা থাকে এই সিংহাসনে। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ পাঠশালাতে না যে এই মন্দিরটায় লুকিয়ে থাকতেন এবং নারায়ণ শিলাকে পুজো করতেন। মা কালীর ছবি আঁকতেন, ওই যে ছবি আঁকছে আপনার পাশে বসে দেখুন। তো এই আন্ডারগ্রাউন্ড লাহাবাবুরা কেন বানিয়েছিল? এখানে বর্গীদের খুব উৎপাত হতো, বর্গী ডাকা। তাদের ভয়ে লাহাবাবুরা তো জমিদার ছিলেন, সমস্ত ধন সম্পত্তি মহিলাদিকে নিয়ে আন্ডারগ্রাউন্ডে চলে যেতেন। আর রামকৃষ্ণদেব সেই সুযোগটা কাজে লাগাতেন, পাঠশালায় না যে এখানে লুকিয়ে থাকতেন। এটাই আন্ডারগ্রাউন্ড যাওয়ার রাস্তা। এই জায়গাটা দেখুন, এটা হচ্ছে ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, ইনি হচ্ছেন ঠাকুরের মা চন্দ্রমণি দেবী, ইনি হচ্ছেন ঠাকুরের দাদা রামকুমার, ইনি হচ্ছেন বোন কাত্তায়নী, আর ইনি হচ্ছেন আমাদের এখানকার জমিদার ধর্মদাস লাহা, আর ইনি হচ্ছেন ওনার বন্ধু শুকলাল গোস্বামী।
তো ঠাকুরের পৈতৃক বাড়ি হচ্ছে দেড়ে গ্রাম, বুঝলেন তো? এক সেকেন্ড একটু থামাবো। হ্যাঁ। এই শুকলালগঞ্জের নামানুসারে কি কামারপুকুরের পূর্ব নাম ছিল? বলবো। আচ্ছা, আদি নাম ছিল শুকলালগঞ্জ। শুকলালগঞ্জ। কামারপুকুর হলো সেটাও বলবো। আচ্ছা, ঠিক তো আছে। এই ঠাকুরের পৈতৃক বাড়ি ছিল দেড়ে গ্রাম। তো ওইখানকার জমিদার রামানন্দ রায় ঠাকুরের বাবাকে একটা মিথ্যে সাক্ষী দিতে বলে। তো ঠাকুরের বাবা খুব সৎ ব্রাহ্মণ ছিলেন, উনি মিথ্যে কথা বলবে না। ওই জন্য ওখানকার জমিদার ঠাকুরের বাবাকে তাড়িয়ে দিয়েছিল ওখান থেকে, তখন ঠাকুর হয়নি। তো সঙ্গে কিছুই আনেনি। আপনারা মেন মন্দির ঢুকেছিলেন, ওই রঘুবীর মন্দির দেখেছেন, ওই রঘুবীর নারায়ণ শিলাকে ঠাকুরের বাবা মাথায় করে নিয়ে এসেছিলেন কামারপুকুর গ্রামে। একটা লোক একটা জায়গাতে হঠাৎ করে গেলে একটা অসুবিধা হয়, তখন ওনার বন্ধু ধর্মদাস লাহা ঠাকুরের বাবাকে আশ্রয় দিয়েছিলেন, থাকতে জায়গা দিয়েছিলেন, যেখানে ঠাকুর বসে আছেন মাটির ঘরগুলো, ওই জায়গাটা দিয়েছিলেন ধর্মদাস লাহা। এবার শুধু জায়গা দিলে হবে না, এতগুলো ছেলে মেয়ে নিয়ে সঙ্গে আসছে, তার ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে। তখন ওনার বন্ধু শুকলাল গোস্বামী উনি দিলেন 1 বিঘে 10 শতক জমি, যার নাম হচ্ছে লক্ষ্মীজোলা, যেখানে হয়েছিল ঠাকুরের প্রথমবার ভাবসমাধি কালো মেঘে সাদা বক দেখে। তো ওই জমিতে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় নিজে হাতে চাষ করতেন, মুনিশ করতে পারতেন না। সেই রেয়াজ অনুযায়ী এখন কামারপুকুর রামকৃষ্ণ মঠের মহারাজরা, সমস্ত মহারাজ, প্রেসিডেন্ট মহারাজ বলুন, অধ্যক্ষ মহারাজ বলুন, যতজন এখানে উপস্থিত থাকবে, ওই সোজা রথের দিন কাদায় নেমে কয়েক গুচ্ছ ধান রোপণ করবে রঘুবীরের নামে, তারপরে মুনিশ দিয়ে করবে। এটা আপনারা ইউটিউব খুললেই দেখতে পাবেন, এটা এখন দেখার জিনিস হয়ে উঠেছে। আর এইটা হচ্ছে ঠাকুরের জন্ম হয়েছিল ঢেকি সালে ধান সিদ্ধ অনুযায়ী, তো এই জন্মটা কিন্তু এখানে হয়নি, এটা দেখানোর জন্য করে গেছে। আসল ঢেকিটা আপনার বেলুড় মঠ মিউজিয়ামে আছে। আচ্ছা, হ্যাঁ। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণের মা, ঠাকুর যখন জন্ম হয়েছিল ঠাকুরের মা অজ্ঞান হয়ে গেছিল। ঠাকুর শ্রী রামকৃষ্ণ এখান থেকে গড়িয়ে গড়িয়ে ধান সিদ্ধ উন্নয়নে চলে গেছিলেন, লুকিয়ে গেছিলেন। মানে উনি তো শিবেরই অংশ, ওই ভস্মমাখা অবস্থায় চলে গেলেন ধান সিদ্ধ উন্নয়নে। তো ছেলে হয়েছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় ছেলে খুঁজছে সবাই। তখন ঠাকুরের ভিক্ষামা, ধনী কামাননি, পরে যাকে ভিক্ষামা করা হয়েছে, উনি এসে ধান সিদ্ধ উন্নয়ন থেকে ঠাকুরকে বার করেন। প্রথম কোলে উঠেন ওনার। তো ঠাকুরকে যত পরিষ্কার করছে, যত গা হাত পা মোছাচ্ছে, তত একটা দিব্য জ্যোতি বেরিয়ে আসছে ঠাকুরের গা থেকে। মানে পরে ওনাকেই ভিক্ষামা করা হয়েছে। সেই ধনী কামারনি থেকেই কি কামারপুকুর আসছে, এরকম অনেকে মত এরকম এই দিয়ে গ্রামের থাকে। পূর্বের নাম ছিল শুকলালগঞ্জ, আদি নাম। হ্যাঁ। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ জন্ম হওয়ার পর উনি বড় হয়েছেন, ভিক্ষেমা হবে, পইতে হবে। তো কাকে করা হবে? তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছে ধনীমাকেই ভিক্ষেমা করা হোক। তখন ঠাকুরের দাদা বলছেন না, উনি তো জাতে কামার, নিচু জাত, কী করে ভিক্ষেমা হবে? তখন ঠাকুর বলছে না, যদি ভিক্ষেমা করতে হয় ওনাকেই করতে হবে, মায়ের কোনো জাত হয় না। আজকে দেখুন ওনাকে একটু ছোট্ট একটা স্বীকৃতি দিয়ে গেছে বলে ঠাকুরের ভিক্ষামাকে সবাই সারা পৃথিবী চেনে, নাহলে কেউ চিনতো না। তো ওনাকে যখন ভিক্ষেমা করলো, এখন বর্তমানে দেখবেন ভিক্ষেমা হলে ছেলেকে থালা বাটি গ্লাস সোনা দানা যার যেমন আছে দেয়। তখন উনি একটা কী করেছিল, ওদের ছোটো গ্রামেতে পুকুর ছিল, চারিপাশে কামারে বসবাস করতো, ওই পুকুর দিয়ে দিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণের নামে। তো এই ধর্মদাস লাহা জমিদার, উনি তখন নামকরণ করলেন কামার পুকুর, যেহেতু কামারে দান করেছে। ওই পুকুরে পাড় দিয়ে যাবো আমরা, সেই পুকুরটাও দেখাবো। ঠিক ঠিক। আর এই যে দেখুন, ওই যে বললাম লাহাবাবুদের কাছ থেকে গয়না ধার করে বিয়ে হয়েছিল, এই যে সেই গয়না তো ফেরত দিতে হবে। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ মায়ের গা থেকে গয়নাগুলো ঘুমন্ত অবস্থায় খুলে নিচ্ছে। তার কারণ হচ্ছে মা গয়নাগুলো খুলতে চাইছিল না, সেই জন্য ঘুমন্ত অবস্থায় খুলে নিচ্ছে গয়নাগুলো। পরের দিন মা উঠে খুব কান্নাকাটি করেছিল, আমার গয়না কী হবে? বলেছিল তোমাকে অনেক গয়না করে দিল। পরের দিন ফুলের সাজে সাজিয়েছিল ঠাকুর মাকে, যে পরে দুটো বালা করে দিল সারদলা, ওইটাই মা পড়ে আছে। এটি হলো ঠাকুরের ভিক্ষামায়ের বাড়ি, অর্থাৎ ঠাকুরের যিনি ভিক্ষামা ছিলেন ধনী কামারনি, যার নামে একটু আগে আপনারা শুনলেন কামারপুকুর নামের উৎপত্তি, ঠাকুরের ভিক্ষামা। নতুনকে লাস্ট একটা ভিডিও কল করবো, ওখানে নেবে। হ্যাঁ, রামকৃষ্ণ মঠটা দেখে দেবো ভাই। এই হলো কামারপুকুর, এই পুকুরের নামেই এই গ্রামের নাম কামারপুকুর। কামারপুকুরে আমাদের শেষ দর্শন। আমি যেটি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, একটি বটগাছ আপনারা হয়তো খেয়াল করতে পারছেন। এই বটগাছের তলায় বসে ঠাকুর জপ করতেন। এবং আরও একটা ইনফরমেশান দিই, যেটা স্থানীয় মানুষের মুখ থেকে জানলাম, স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু একবার এখানে এসেছিলেন, অর্থাৎ তার পদধূলিতেও ধন্য
এই কামারপুকুর, এবং দেখা গিয়েছিল যে নেতাজি এই বটগাছটিকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন। স্থানীয় মানুষজন জিজ্ঞাসা করেছিলেন, আপনি এই বটগাছটাকে ধরে দাঁড়িয়ে আছেন কেন এইভাবে জড়িয়ে? তখন উনি উত্তর করেছিলেন, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরম মূল্যবান এক সম্পদ আমাদের জন্য রেখে গিয়েছেন। কি সুন্দর কথা, কি অমৃত কথা, তাই না? আর বর্তমানে এখানে একটি শ্মশান তৈরি হয়েছে। কামারপুকুরের যে সমস্ত দর্শনীয় স্থান তা আমি আপনাদের সামনে তুলে ধরলাম আমাদের গাইড দাদা ভাই, তার মাধ্যমে আপনাদের কেমন লাগলো আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য অপেক্ষা করছে আমাদের পরের দিনের ভিডিও, যেখানে আসবে মায়ের জন্মস্থান অর্থাৎ জয়রামবাটি। তার সঙ্গে আমরা দর্শন করব গনগনি, বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন যেটা, এবং তার সঙ্গে থাকছে বিষ্ণুপুর। তবে আমরা কেবল বিষ্ণুপুরে আগামীকাল প্রবেশ করব, কিন্তু বিষ্ণুপুরের দর্শনীয় স্থানগুলো আমরা দেখব তারপর দিন সকালবেলা। আজ আমাদের কামারপুকুর ভ্রমণের ইতিবৃত্ত এই পর্যন্ত। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. প্রবেশ করছি। আজ আমাদের প্রথম দর্শন শ্রী শ্রী মায়ের জন্মভিটে, অর্থাৎ মা শারদার জন্মভিটে। ভিতরে ছবি তোলা বা ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ, এটা জানতে পারলাম, তাই ভিতরে সেভাবে কিছু দেখানো যাবে না। যা কিছু দেখানোর আমি বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি। এখানে মায়ের জন্মস্থান। বাঁদিকে অর্থাৎ এই রাস্তা দিয়ে ঢুকে বাঁদিকটাতে সারদা মায়ের ভাই প্রসন্ন মুখোপাধ্যায়ের গৃহে উনি দীর্ঘ বছর ছিলেন। তারপর এই গৃহটি পরবর্তীকালে মায়ের জন্য প্রস্তুত করা হয়। এটা শ্রী শ্রী মায়ের নূতন বাড়ি। আপনারা নিশ্চিতভাবেই জানেন শ্যামাসুন্দরী দেবীর কন্যা সারদা মা, পিতার নাম ছিল রামচন্দ্র মুখোপাধ্যায়। মায়ের বড় ভাইয়ের বাড়ি। আচ্ছা এই বাড়িটাতে মা প্রায় 52 বছর ছিল, আচ্ছা, মানে যাতায়াত করতো বিয়ের পরেও। আর এইখানেই মা ওদের মানে তখন পুরনো বাড়ি তো, ভাইয়েরা সব এই একই জায়গায় থাকতো। আচ্ছা, তারপরে ভেঙে গিয়ে সেজ ভাই ওই পাশটাই বাড়ি করলো, মানে বড় ভাইয়ের পাশের জায়গাটাতে বাড়ি করলো। আচ্ছা, আর মেজ ভাই এই পাশের জায়গা কিনে আচ্ছা, এই বাড়িটা মেজ ভাইয়ের বাড়ি, মানে পুরো জায়গাটা। আচ্ছা, আর এখন রামকৃষ্ণ মিশন নিয়ে নিচ্ছে, আচ্ছা, সেজন্য এটা পুরাতন বাড়ি হয়েছে, স্মৃতি করে রেখেছে। মানে স্ট্রাকচারটা ঠিকই আছে, কিন্তু অরিজিনাল বাড়িটা ভেঙে গেছে। বুঝতে পেরেছি। সেটাকে সেইভাবেই করে রেখেছে, অরিজিনাল নেই। এইটা হচ্ছে সারদানন্দজি করে দিয়েছিল পরবর্তীকালে। এখানে 5-6 বছর ছিল। আচ্ছা, মানে যাতায়াত করতেন আর কি। এখানে বহু দিক শিষ্য টিষ্য দিয়েছে। আর এই যে পা মেলা ছবিটা, মায়ের পা মেলা ছবি, সেটা এই বাড়ি। আচ্ছা, এই বাড়ির বারান্দায়। এই বাড়ির বারান্দায়। আচ্ছা, এটা স্পেশালি এটা এই যে। আর এইটা হচ্ছে আমাদের ইয়ে, ওই পিদির বংশের আমাদের কুলদেবতা। আচ্ছা, সুন্দর নারায়ণ ঠাকুর। ও, এই বংশের কুলদেবতা। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা আমাদের কুলদেবতা, এখন আমাদেরই আছে। আপনি কি এই বংশেরই? হ্যাঁ। তাহলে আমাদের ভিউয়ার্স যারা দেখুন, আমার কত বড় ভাগ্য, মায়ের বংশধরের সঙ্গে আমি কথা বলছি। আপনার কাকু একটু নামটা বলবেন? আমার নাম হচ্ছে সত্য মুখার্জি। সত্য মুখোপাধ্যায়। আমার দাদু হচ্ছে রাধারমণ মুখার্জি, তার বাবা হচ্ছে কালীকুমার মুখার্জি। আচ্ছা, মেজো ভাই। আচ্ছা, মানে মায়ের মেজো ভাই। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই।
মানে সত্যি কৃতজ্ঞতা জানাবার ভাষা নেই, আপনাকে পেলাম এখানে, এটা আমার অনেক বড় ভাগ্য এবং আমার ভিউয়ার্স যারা তাদেরও অনেক বড় ভাগ্য। আপনারা শুনলেন নিশ্চয়ই, আরও বোধহয় উনি কিছু বলবেন আমাকে। না, আমি কিছু বলবো না, ওই সিংহাইন মন্দির আছে, সিংহ, ওটা ছবি তুলে নেবো। হ্যাঁ নিশ্চয়ই, যাওয়ার পথে আমি ছবি সংগ্রহ করব নিশ্চয়ই ওটা ছবি নিশ্চয়ই। নেবো, তাহলে আমাদের রাজ্যে মায়ের এবং ঠাকুরের পদধূলি ধন্য এই সমস্ত জায়গা, এ আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয় এবং সবথেকে বড় জিনিস, এগুলোকে রক্ষা করার দায়িত্বও কিন্তু আমাদের সকলের। দেখতে থাকুন, আসছি পরবর্তী ভিডিওয়ে। মাতৃমন্দির থেকে বেরোনোর সময় এই ছোট্ট ভিডিও ক্লিপিংটুকু একটু আপনাদের সামনে আমি তুলে ধরছি। এই ঘরে একসময় মা জগদ্ধাত্রী পূজা করতেন। চক্কর মেরে পাতে ঘুরছিলাম। মায়ের পদধূলি ধন্য এই ছোট্ট গৃহখানি। মা জগদ্ধাত্রী এখানে আর এক মায়ের কাছ থেকে পূজা পেতেন। কি অপূর্ব মেলবন্ধন। চলুন দেখি, এগিয়ে যাই। এই মুহূর্তে আমরা সিংহবাহিনী মন্দিরে। এটি অত্যন্ত জাগ্রত একটি স্থান। মা যখন প্রচণ্ড অসুস্থ ছিলেন সেই সময় এখানে হত্যে দিয়ে পড়েছিলেন স্থানীয়দের ভাষায়। মা সিংহবাহিনীর আশীর্বাদ পুষ্ট মাটি তিনি সেটি ভক্ষণ করেছিলেন, তারপর তিনি আরোগ্য লাভ করেন। অনেকের কাছে অবিশ্বাস্য হলেও ঘটনাটা সত্যি। স্বয়ং বিধানচন্দ্র রায় একবার এখানে এসেছিলেন এবং এই মাটি নিয়ে গিয়েছিলেন, কিন্তু এই মাটি পরীক্ষা করে সেভাবে কিছু পাওয়া যায়নি। আমি সেটা একটু দেখাই। এই হলো মা সিংহবাহিনীর গর্ভগৃহ। এটি হলো নাট মন্দির। এইবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, মাটি মুখের মধ্যে নিয়ে বা মাটির স্বাদ নিয়ে বা মাটি ভক্ষণ করে আজকের এই বিজ্ঞানের যুগে, যেখানে বিজ্ঞান এক অভাবনীয় সাফল্যে পৌঁছে গেছে, সেখানে মানুষের রোগ সারানো এ কি সম্ভব? এ তো অবিশ্বাস্য। বা কারোর কাছে হয়তো গাঁজাখড়ি গপ্প, হয়তো কারোর কাছে ঠিকই, কিন্তু আমার কাছে নয়। আমি কি বিজ্ঞান চেতনায় সমৃদ্ধ নই? নিশ্চিতভাবেই সমৃদ্ধ। আসলে অনেক সময় ভক্তি, বিশ্বাস মানুষকে রোগমুক্ত করতে পারে। মনের উপরে একটা প্রভাব যে কাজ করে, এ ব্যাপারে বোধহয় কোনো সন্দেহ নেই। এটি অত্যন্ত জাগ্রত একটি জায়গা, অত্যন্ত পবিত্র একটি স্থান। যে সমস্ত পর্যটক বা ভক্ত জয়রামবাটি আসবেন তারা এই স্থানটি দর্শন করতে ভুলবেন না। আমরা এসে পৌঁছালাম আমাদের পরবর্তী দর্শন গনগনি, যাকে বলা হয় বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন।
প্রথমে দেখাই এখানে সদ্য নির্মিত গনগনি পার্ক অ্যান্ড ওয়াচ টাওয়ার। এখানে প্রবেশ মূল্য আছে প্রতিজন 5 টাকা করে। এখানে একটা জিনিস লেখা আছে দেখতে পাচ্ছি, বগ রাক্ষসের হাড় সংরক্ষিত আছে। সত্যি বগ রাক্ষসের হাড় কিনা জানি না, তো বলছে এটা হচ্ছে পার্ক। এই পার্কের মধ্যে ঢুকবো কি না সেটা এখনও ঠিক করিনি, পরে ভাববো। আপাতত জায়গাটা ভিতরে বেশ সুন্দর বলেই মনে হচ্ছে। এটা প্রবেশ তোরণ। প্রবেশ তোরণটা খুব সুন্দর, আর এটি একটি বিখ্যাত পিকনিক স্পটও বটে। অনেকেই এখানে পিকনিক করতে আসেন। টিকিট কাউন্টার এইটা। যারা ভিতরে প্রবেশ করবেন তারা এখান থেকে 5 টাকা করে টিকিট তাদের কাটতে হবে। ভিতরটা শুধু পার্কই আছে, তাই না? হ্যাঁ, রিসর্ট আছে। বেশ ভালো। এখানে যদি কেউ রাত্রি যাপন করতে চান তো এখানে রিসর্ট আছে। আর শিলাবতী নদী তো দাদা? হ্যাঁ, শিলাবতী নদীতে যে ভূমিরূপ, সেই ভূমিরূপটাই আসলে এখানে গনগনি বা গ্র্যান্ড ক্যানিয়ন, বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত হয়েছে। এই হলো শিলাবতী নদী। শিলাবতী নদীর প্রবাহ ধারা এই আসছে। আর এই হলো সিঁড়ি। শুনলাম 75খানা মতো সিঁড়ি আছে। এই সিঁড়ি দিয়ে নামতে হবে। আর ওই যে দূরে আচ্ছা, এবার আপনাদেরকে বলি এখানে কিভাবে আসতে হবে। আপনারা পশ্চিম মেদিনীপুরের গড়বেতা নিশ্চয়ই নাম শুনেছেন। গড়বেতা স্টেশনে নেমেও আপনি টোটো ধরে চলে আসতে পারেন। টোটো আছে, অটোরিকশা আছে, অথবা সড়ক পথে আসলে আপনাকে গড়বেতা পর্যন্ত আসতে হবে। গড়বেতা পুলিশ স্টেশন ক্রস করে কিছুটা এগিয়ে গিয়ে ডান দিকে এই গ্র্যান্ড ক্যানিয়নে আসবার যে রাস্তা সেটা আপনারা পেয়ে যাবেন। এখানে আসাটা এমন কিছু মুশকিল নয়, খুবই সহজ একটা পথ। দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে আমি নামলাম। আর এই হলো ভূমিরূপ। আমি এই ভূমিরূপের আরও কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। আপনারা দেখছেন এই মুহূর্তে শিলাবতী নদী। এই নদীর প্রবাহ ধারা বয়ে গিয়েছে। এই হলো পার্ক, যেটা আমি শুরুতে দেখালাম। এর মধ্যে রিসর্টও করা আছে। এই দিক থেকে আসছে নদীর প্রবাহ ধারা। এবার আপনাদেরকে জানিয়ে রাখি, পুরুলিয়া জেলার পুঞ্চা শহরের কাছ থেকে এই নদীর উৎপত্তি হয়েছে, এই শিলাবতী নদীর। কেউ কেউ একে শিলাই নদীও বলে থাকেন। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এই নদী কোথাও কোথাও, তারপর বাঁকুড়া জেলায় প্রবেশ করেছে। এই নদীর প্রধান উপনদীগুলির মধ্যে আছে জয়, পান্ডা ইত্যাদি। আর ঠিক এই জায়গাতে নদীর যে ভূমিরূপ গড়ে উঠেছে সেটাই হচ্ছে ক্যানিয়ন বা বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন।
আমরা এসে পৌঁছালাম বিষ্ণুপুরে। বিষ্ণুপুরে আমরা যে হোটেলে থাকব সেটি হলো প্রীতম লজ। আপনারা দেখতে পাচ্ছেন বক্স টক্স চলছে। আসলে এখানে ফার্স্ট ফ্লোরে একটি বিয়েবাড়িও চলছে আর কি। এখানে অধিকাংশ হোটেলেই বিয়েবাড়ির ভাড়া নেওয়া হয়। আপনাদেরকে হোটেলটা দেখাই। এটি হলো রিসিপশন। এই হলো রিসিপশন। আর এখানে লিফট সিস্টেম রয়েছে। আমি লিফটে উঠব, জানি না শেষ পর্যন্ত খোলা থাকবে কি না। হ্যাঁ, ঠিক আছে। লিফটে উঠে গিয়েছি আমি। আমাদের সেকেন্ড ফ্লোর, এই যে বিয়ে বাড়ি হচ্ছে। ছাদে চলে আসলাম। এটি হলো ছাদ, হোটেলের ছাদ। একটু দেখিয়ে দিই। ঠিক আছে তো? এই হলো হোটেলের ছাদ। আমি ছাদে চলে এসেছি। এখানে কি বিয়ে বাড়ির রান্না বান্না হচ্ছে? ও আচ্ছা আচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিয়ে বাড়ির রান্না বান্না চলছে। এই আমাদের রাঁধুনি দাদা ভাইরা রান্না করছেন। যাই হোক, এখানে আমাদের নিমন্ত্রণ পাওয়ার কোনো চান্স নেই অবশ্য। এই বিষ্ণুপুর শহরটিকে দেখাই। আমরা বিষ্ণুপুর রেল স্টেশনের কাছাকাছিই আছি। এখান থেকে যে মন্দিরগুলো আমরা দর্শন করব, শ্যামরাই মন্দির, জোড়বাংলা মন্দির, দলমাদল কামান ইত্যাদি যে স্পটগুলো, তা মোটামুটি 2 কিলোমিটার সারাউন্ডিংসের মধ্যেই আমরা পাবো আর কি। এটি হলো হোটেলের ছাদ। রুমের রিভিউ নিশ্চয়ই আপনাদেরকে দেব। প্রশস্ত ছাদটি। চলুন এবার আমি দিচ্ছি রুমের রিভিউ। এই উপরে পাখা ঘুরছে। আর এটি খাট। খাটটা মোটামুটি কত বড় হবে পলাশ? 10-7 খাট আছে। 5-7 দুটো খাট পাশাপাশি রাখা। এখানে মোটামুটি 4 জন মানুষ অনায়াসেই শুতে পারবে। শীতকালে 6 জন শুতে পারবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের রুমের রিভিউ। এমনি পলাশের কাছ থেকে শুনে নিই, রুম মোটামুটি ঠিক আছে বলে মনে হচ্ছে? যাই হোক, আমরা মোটাসোটা সবাই। আমি আর একটা রুমের রিভিউ একটু করব। পাপন, মোটামুটি চলছে আমাদের ভিডিও। তো এটি হচ্ছে আমি যে রুমে থাকবো আর কি। আমি পাপন, এই আরেকটি রুম। রুম কেমন আছে? রুম বড় রুম, অনেকেই থাকা যাবে। বাথরুম টাথরুম সমস্ত কিছু ওকে। বেশ, তাহলে আপনারা শুনে নিলেন প্রীতম লজ। বিষ্ণুপুরে আসলে আপনাদের এখানে হ্যাঁ রেল স্টেশনের কাছাকাছি। সুতরাং বিষ্ণুপুর দর্শন করবার চিন্তাভাবনা থাকলে আপনারা অবশ্যই স্টেশন থেকে নেমে পায়ে হেঁটেও চলে আসতে পারেন, অথবা টোটোতে করে চলে আসতে পারেন প্রীতম লজ। এবং এখনও পর্যন্ত যিনি রিসিপশনিস্ট আছেন তার ব্যবহার খুবই ভালো। তার সঙ্গে আমি আচ্ছা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের এই হোটেলের মানে প্রীতম লজের যিনি ম্যানেজার দাদা ভাই তার সামনে। দাদা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম প্রশান্ত খান। আচ্ছা, এবার আমার যারা ভিউয়ার্স তারা যদি বিষ্ণুপুর
ভ্রমণ করবেন বলে মনে করেন তারা কিভাবে আসবেন আপনি যদি আগে এটা একটু বলেন। বিষ্ণুপুর কলকাতা থেকে কলকাতা হাওড়া থেকে প্রায় ট্রেনে আসা যাবে বা বাই কারে আসা যাবে, কোনো অসুবিধা নেই। এবার স্টেশন থেকে হোটেলের দূরত্ব স্টেশন থেকে হোটেল তো ওয়াকিং ডিস্টেন্স আমরা 2 মিনিট। 2 মিনিট। আচ্ছা, এবার হোটেলের রিভিউ মোটামুটি আমি আমার যারা ভিউয়ার্স বন্ধু আছেন তাদেরকে দিয়েছি। শুধু আপনি এটুকু বলুন যে এখানে ফুডিং লজিংয়ের সিস্টেমটা কেমন কি আছে। ফুডিং বলতে আমাদের অনলিফ্ট লজিং, আচ্ছা ফুডিংটা বাইরে থেকে ওটা বললে আমরা রুমে আনিয়ে দিই, ব্যবস্থা করে দিই। আচ্ছা। অর্ডার দিলে রুমে দিয়ে যায়, সার্ভিস হোম ডেলিভারি। আচ্ছা, আর রুম রেন্ট কেমন কি আছে একটু যদি বলেন। রুম রেন্ট আপনার ডবল বেড 600, আচ্ছা, আর এসি হলে আপনার 1000-1200 এর মধ্যে। এর মধ্যেই পড়বে। আচ্ছা, তাহলে মোটামুটি বন্ধুরা বুঝতেই পেরেছেন যে সব কিছুই কিন্তু সস্তার মধ্যেই আছে, আপনাদের হাতের নাগালের মধ্যেই আছে। তাই বিষ্ণুপুরে আসলে, বিষ্ণুপুর হচ্ছে মন্দির নগরী, এখানে যদি আপনারা আসতে চান আপনাদের বেস্ট অপশান হবে প্রীতম লজ। স্টেশন থেকে নেমে ওয়াকিং ডিস্টেন্স মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন এখানে। আর দাদা তো রয়েই পাকানো শতভাবে বাঁচাও বাঁচাও এ কথা লোক বলানি কত ধরে যাবে বাঁচা বড় কথা যাবে না তো কিছু কথা না শুনে বড়দের দেখে শেখো এসব থাক তোমাদের আমি বড় চাই না হতে দুটো মাথা পথি আমার তুমি চলো চলো রথে কত লাগছো